শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লি নতুন মোড়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর, এই দুই ঘটনা কি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে যাচ্ছে? বাংলাদেশ ও ভারতের দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলছি এমন একটি রাজনৈতিক কূটনৈতিক মোড় নিয়ে, যা আগামী দিনে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। ঘটনার সূচনা কিন্তু খুব সাম্প্রতিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ শেষ করেই তড়িৎ গতিতে দিল্লিতে ছুটে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তার এই দিল্লি সফরের একমাত্র লক্ষ্য ছিল ঢাকার বিশেষ বার্তা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়া। ঢাকা ছাড়ার ঠিক পরদিনই অর্থাৎ 11 আগস্ট সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর হাই প্রোফাইল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ ফিরতি বার্তা নিয়ে ত্রিবেদী গত শুক্রবার বিকেলেই অর্থাৎ 14 আগস্ট আবার ঢাকায় ফিরে এসেছেন এবং 15 আগস্ট গতকাল ভারতের স্বাধীনতা দিবস ভারতীয় হাই কমিশনে তিনি উদযাপনে প্রধান মুখ হিসেবে উপস্থিত ছিলেন। কূটনৈতিক সূত্রগুলোর খবর অনুযায়ী সেই ফিরতি বার্তা পৌঁছে দিতেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আজকেই হয়তো দিনের দ্বিতীয়ার্ধে সাক্ষাৎ করতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী। এই বৈঠকের পরই মূলত পরিষ্কার হয়ে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসের 3য় সপ্তাহে ভারত সফরের বিষয়টি। এখন আর যাচ্ছেন কি যাচ্ছেন না এটির মধ্যে আলাপ নেই। যাচ্ছেন এটি নিশ্চিত, সফর শিডিউলটা হয়তো ঠিক হয়ে যাবে। এমনও সূত্রের খবর বলছে যে তারেক রহমান কোন হোটেলে থাকবেন সেই হোটেলও ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে, তাজ হোটেলে থাকবেন এমনটাই শোনা যাচ্ছে। যদি এই সফর বাস্তবে রূপ নেয় তবে তা শুধু একটি সাধারণ সফর হবে না, এটি হতে পারে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের সবচেয়ে বড় সংকট, অর্থাৎ শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ ও উভয় দেশের দীর্ঘদিনের অচল অবস্থা কাটানোর ঐতিহাসিক ব্রেকথ্রো। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়। চলতি বছরের 5ই আগস্ট একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেন। আওয়ামী লীগের ভেতরের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে আগামী 5 থেকে 8ই ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরতে পারেন। 5 তারিখ হতে পারে, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 4 দিনের যে কোনো একদিন শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সূত্রগুলো বলছে। এখানে ভারতের অবস্থান বেশ স্পষ্ট ও কৌশলগত। সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে ভারতের কোনো আপত্তি নেই, যদি ঢাকা তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী পরিচালিত হয়। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপির অবস্থানও বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বিএনপি শেখ হাসিনার দেশে ফেরায় কোনো বাধা দেবে না। তার বক্তব্য স্পষ্ট, যদি আওয়ামী লীগ নেতা দেশে আসতে চান তিনি আসবেন, এখানে বিএনপির কিছু বলার নেই। আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই, বরং আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক, তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। এই সফরের সবচেয়ে বড় এবং দূরদর্শী ফল হতে পারে শেখ হাসিনা ইস্যুকে বাংলাদেশ ও ভারতের মূল দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে সম্পূর্ণ আলাদা রাখা। তবে এখন যদি তারেক রহমানের সফরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে একটি সুনির্দিষ্ট সমঝোতা তৈরি হয়, তবে এই একটি স্পর্শকাতর বিষয় দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনাকে আর আটকে রাখতে পারবে না। ঢাকা যদি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যায়, তবে ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় রাজনৈতিক বাধাটি চিরতরে সরে যাবে। সাধারণত যে কোনো কূটনৈতিক বিরোধ নিষ্পত্তিতে বটম আপ পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ
প্রথমে দুই দেশের বিভিন্ন দপ্তর ও ওয়ার্কিং লেভেলের কর্মকর্তারা দীর্ঘ বৈঠক করে খসড়া তৈরি করেন, আর সবশেষে সরকার প্রধানরা তাতে অনুমোদন দেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আগে সফর হয়, বৈঠক হয়, পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়, সফর হয়, এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য, পানি সম্পদ, নিরাপত্তা ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই সংক্রান্ত যে দপ্তরগুলো আছে, পানি সম্পদ সংক্রান্ত দপ্তর, যেমন গঙ্গা চুক্তি নিয়ে পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয় আগে বৈঠক করবে। কিন্তু সময় স্বল্পতার কারণে এবার উল্টোটা ঘটছে। এবার উপর থেকে নিচে আসবে, কারণ গত 6 মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো কার্যকর ওয়ার্কিং লেভেল বৈঠক অনুষ্ঠিত হয়নি। ফলে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো এবং ব্যতিক্রমী এক কৌশল, টপ ডাউন অ্যাপ্রোচ। এখানে প্রথমে দুই দেশের প্রধানমন্ত্রীরা সরাসরি টেবিলে বসে শীর্ষ পর্যায়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাবেন। এরপর তারা নিজ নিজ দেশের প্রতিষ্ঠান ও আমলাদের নির্দেশ দেবেন বিস্তারিত কাজ শেষ করার জন্য। এই শীর্ষ পর্যায়ের বোঝাপড়া দীর্ঘদিন ধরে জমে থাকা অচলাবস্থা ভেঙে দ্রুত সিদ্ধান্ত নিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশ ও ভারত উভয় পক্ষই এখন অনুধাবন করতে পারছে যে দীর্ঘমেয়াদী উত্তেজনা কারো জন্য কল্যাণকর নয়। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা ও কানেক্টিভিটির জন্য একটি প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক প্রয়োজন। অপরদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি সার্বভৌম, শক্তিশালী ও বন্ধুভাবাপন্ন বাংলাদেশ অপরিহার্য। তারেক রহমান ও নরেন্দ্র মোদীর এই সম্ভাব্য বৈঠক কেবল প্রথাগত কূটনৈতিক সফর নয়, বরং এটি হতে পারে অবিশ্বাসের চক্র ভেঙে এক নতুন যুগের সূচনা। 2024-এর তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ভূমিকা কেমন হবে এবং সম্পর্কের দিক নির্দেশনা কোথায় গিয়ে ঠেকবে, তা অনেকাংশেই নির্ভর করছে এই শীর্ষ বৈঠকের ফলাফলের ওপর। বাংলাদেশের বিএনপি সরকার বলতে পারেন যে বাধ্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে এটি বাধ্য হলো, কারণ এই সরকারটি গড়ে ওঠার পরপর ভারতের সাথে যে সম্পর্ক, ভারত যেভাবে এগিয়ে এসেছিল, বিএনপি সরকার যেন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বারবার বেরিয়ে যাচ্ছে। চীন সফর হয়ে গেল, তুরস্ক পাকিস্তানের নানা রকম এখানে কর্মকাণ্ড ইত্যাদি বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সার্জিও গোরের বাংলাদেশ সফর পরবর্তী সময় থেকে বিএনপি সরকার বাধ্য হচ্ছে। আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন, আমি আর একটা কথা বলেছিলাম, তারেক রহমান যখন দেশে আসেন উনি কিংবা দেশে এসছেন এমন সময়, যে তারেক রহমানের বাবা বাংলাদেশে তার নামের সাথে একটা বহুদলীয় গণতন্ত্র, মানে সব রাজনৈতিক দলের উন্মুক্ত। 75 সালে রাজনৈতিক দলের বিলোপ, জাতির বৃহত্তর স্বার্থে বাকশাল গঠন করা হয়েছিল। বাকশাল একটি অসাধারণ কনসেপ্ট এই জাতির উন্নয়নের জন্য, যেটি বাস্তবায়ন করলে বাংলাদেশ আজ ভিন্ন রূপে চলে যেত। কিন্তু বাস্তবায়নের আগে এর রূপকার, এর মহানায়ককে হত্যা করা হয়েছিল। এর পরবর্তী সময়ে জিয়াউর রহমান সব দলের রাজনীতি উন্মুক্ত করে দেয়, আওয়ামী লীগও নতুন করে রাজনীতি শুরু করেছিল। আমি বলেছিলাম তারেক রহমান দেশে আসেননি বা এসছেন এমন একটি সময়, যেই তারেক রহমানের সময়ে দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত হচ্ছে এবং সেটি হতে যাচ্ছে। এখন বাকিটা কি হচ্ছে আমরা নিশ্চয়ই দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। বাংলাদেশের ভেতরে রেকর্ড পরিমাণ গ্যাস আর বিদ্যুৎ সংকট, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভারী শিল্প কারখানা, কাজ হারাচ্ছেন লাখো মানুষ। আর এই জ্বলন্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান যখন খোদ বিএনপি সরকারের জানা নেই, তখন পর্দার আড়ালে কূটনৈতিক ক্ষেত্রে বড় সমস্যাটির সমাধানের দিকে নজর দিচ্ছে তারা। বহুল আলোচিত ব্রিক্স সম্মেলন এড়িয়ে সম্পূর্ণ দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফর বলেই সেটি হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলনের আগেই, আগস্টের তৃতীয় সপ্তাহের একেবারে শেষে অথবা শেষ সপ্তাহের শুরুর দিকে তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন। এটা ঢাকা ও দিল্লির কূটনৈতিক একাধিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন হলো, কেন ব্রিক্সের মতো একটি বহুপাক্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের অনেক পরাশক্তির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সুযোগ ছিল, সেটিকে পাশ কাটিয়ে ভারতে দ্বিপাক্ষিক সফরে যেতে চান তারেক রহমান?
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি প্রতিবেশী দেশ দুটি যে ইস্যুটির কারণে চরমভাবে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির চর্চা করছে, সেই ইস্যুটির কারণেই দুই দেশের শীর্ষ নেতার বৈঠক জরুরি হয়ে পড়েছে। আর এই পুরো বিষয়টাতে থার্ড পার্টি মিডিয়েশন হিসেবে ভূমিকা রাখছে কয়েকটি শক্তিশালী দেশ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ক্ষমতা হারানোর 2 বছরের মাথায় গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অডিও বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তার বক্তব্য থামাতে প্রথমে ভারত সরকারকে অনুরোধ করেও কোনো ফল পায়নি বাংলাদেশ সরকার। পরে সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। শেখ হাসিনার এমন পাবলিক ফোরামে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এর আগে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামনে আসা উত্তেজনার প্রেক্ষিতে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দিবেন কিনা এবং আদৌ তিনি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়, তবে ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এই আঞ্চলিক জোট হচ্ছে বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিভিন্ন সময়ে সদস্য দেশগুলোর সরকার প্রধানেরা বিমস্টেকের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন। 2025 সাল থেকে বিমস্টেকের চেয়ারম্যান পদটি রয়েছে বাংলাদেশে। সেই হিসেবে বর্তমান এই জোটের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভারত। এরপর গত প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে ওই সম্মেলনে অংশ নিতে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা। বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। বৃহস্পতিবার দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, বরং সেখানে তিনি প্রতিনিধি পাঠাবেন। তবে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান দিল্লি যাচ্ছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের জন্য এই মুহূর্তে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি, তিস্তা প্রকল্প আর ভারত থেকে আরো বেশি পরিমাণে ডিজেল আনার ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি অন্য সব ইস্যু নিয়ে আলোচনাকে ছাপিয়ে যাচ্ছে। বিষয়টিকে কূটনীতিকরা বলছেন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ইস্যু, যেটি নিয়ে প্রকাশ্যে কোনো পক্ষই খুব বেশি কিছু কিংবা নির্ধারিত বক্তব্যের বাইরে কিছু বলতে পারেন না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার একজন কূটনৈতিক বলছেন, 24-এর 5ই আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল বিএনপি ক্ষমতা আসার পর তা অনেকখানি ঠিক হয়। যেমন ইউনূসের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকলেও বিএনপি আমলে তা আবার চালু হয়। আবার গত মার্চ-এপ্রিলে ইরান যুদ্ধ চলাকালে জ্বালানি ক্রাইসিসের সময় ভারত 30,000 টন ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ সচল আছে। তাহলে এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা কি নিয়ে? এর পেছনে আছে শেখ হাসিনার দেশে ফেরা এবং তার সঙ্গে আছে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনা, যেটি এই মুহূর্তে শুধু ভারতের নয়, বেশ কয়েকটি শক্তিশালী দেশেরও মাথা ব্যথা। সূত্রগুলো বলছে, এই ইস্যুতে শুধু ভারত ও বাংলাদেশই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী আরো কয়েকটি পক্ষ জড়িত আছে। কূটনৈতিক ভাষায় বিষয়টিকে বলা হয় থার্ড পার্টি মিডিয়েশন। ঢাকার একজন কূটনীতিক বলছেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গুরের বাংলাদেশ সফর, এই সফর এসে ভারতের হাই কমিশনারের সাথে তার বৈঠক এবং এরপর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এতটা আলোচনায় আসা এই থার্ড পার্টি মিডিয়েশনের বিষয়টির দিকে ইঙ্গিত দেয়। ওই কূটনৈতিক মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এখন ভারত ও বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জটটি খুলছে ওই পরাশক্তিগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়ার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের সরকারকে বার্তা দিয়েছে, দুই দেশের মধ্যকার আলোচনা শেখ হাসিনা ইস্যু শুরু না করে হওয়ার আশা ক্ষীণ। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে দুপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব পালন করছেন এমন একজন সাবেক কূটনৈতিক বলছেন,
যখন কোনো জটিল ও স্পর্শকাতর ইস্যু নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে বা অপ্রকাশ্য চ্যানেলে, যেমন গোয়েন্দা সংস্থা, বিশেষ দূত বা বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংবেদনশীল বিষয়ে আলোচনা চালায়, সেটি হলো ব্যাক চ্যানেল কূটনীতি। গত 9 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। আর তারা যেদিন বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন, সেদিন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেদিনই আবার দীনেশ ত্রিবেদী দিল্লি যান এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। আবার একই সময় পরপর 2 দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। দিল্লির একটি সূত্র বলছে, দীনেশ ত্রিবেদীর সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, তবে সে বৈঠকটি সার্জিও গোরের সাথে দোভালের বৈঠকের আগে নাকি পরে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির সূত্রগুলো বলছে, সার্জিও গোর 13 আগস্ট দিল্লিতে আরো 2টি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, যারা বাংলাদেশের জন্য দাতা দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পরিচিত। তারেক রহমান যে খুব শিগগির ভারত সফরে যাচ্ছেন সেটির ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 13 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সরকার পজিটিভ। এখনো সম্ভাবনা আছে ভারত সফরের। ব্রিক্স সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা থেকে। তিনি বলেছেন, ব্রিক্স সম্মেলনের তো অনেক দেরি, 1 মাস বহু কিছু হয়ে যেতে পারে। সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত, তার মধ্যে যদি সবকিছু মিলে অবশ্যই ভারত সফর হবে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে দুই দেশের পক্ষ থেকে চেষ্টা ছিল, কিন্তু শেখ হাসিনার ইস্যুটি সমাধান না করে যে আলোচনা আগাবে না, সে বার্তা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। তাছাড়া থার্ড পার্টিগুলো এ নিয়ে তাদের বার্তা দিয়েছে। ফলে এখন অপেক্ষা দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে সমীকরণগুলো চূড়ান্ত করা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রেস রিলিজ দেওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার ডিজিকে ভারত সফরের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ওই সূত্রটি বলছে, বাংলাদেশ ভারত টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক সম্পর্ককে এগিয়ে নিতে ব্রিক্সের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারত যাওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই দেশের জন্য বেশি কার্যকর হবে। এতে দুই দেশের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় বসতে পারবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় যেমন গঙ্গা চুক্তি নবায়নের রাজনৈতিক আলোচনা, তিস্তা নিয়ে আলোচনা সহ 2 বছরের বাণিজ্যিক বাধা দূর করা, মানুষের যোগাযোগ সহজ করার মতো বিষয়গুলোতে অগ্রগতি সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতেও দুপক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে। সূত্রটি বলছে, বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে এরই মধ্যে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিক্সের চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই প্রতিবেশীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে সূত্রগুলো। সেটি হলে চলতি মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে, দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, স্থিতিশীল ও জনকেন্দ্রিক ভিত্তির উপর দাঁড় করাতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।